আসসালামু আলাইকুম স্যার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসের মধ্যে আমরা অলরেডি গ্রস ভ্যালু মেথড নিয়ে শেষ করছি। তারও আগে নেট ভ্যালু মেথড, তাই না? এখন যে ম্যাথটা করছি, গত মেথডে আমরা একটা রিকোয়ারমেন্ট এটা শেষ করেছিলাম। কোনটা? আমরা দুইটা রিকোয়ারমেন্টের মধ্যে আমরা একটা রিকোয়ারমেন্ট অলরেডি শেষ করে নিয়েছিলাম। এটা হচ্ছে গ্রস ভ্যালু মেথড। কিন্তু আজকে যে ম্যাথটা করবে এটা হবে নেট ভ্যালু মেথড। সেম কোয়েশ্চেন, সেলস রেভিনিউ থেকে শুরু করে সবগুলো দেওয়া আছে। আমরা এখন যেটা করব নেট ভ্যালু মেথড। সো আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমরা সবসময় ফরম্যাট থেকে করব। প্রথমে তাহলে আমরা নেট ভ্যালু মেথডের ফরম্যাটে যাই। গ্রস ভ্যালু এবং নেট ভ্যালু মেথডের মধ্যে শুধু পার্থক্য বলেছিলাম এক জায়গায়, সেটা হচ্ছে কোথায়? ডেপ্রিসিয়েশন। এটা কোন জায়গায় আমি সেটা একটু ক্লিয়ার করে দিই। বাকিটা অ্যাজ ইউজুয়াল আপনি গত ম্যাথ করলে আমারটা ইজিলি বুঝবেন। আমরা রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেসের মধ্যে গ্রস ভ্যালু মেথডের মধ্যে ডেপ্রিসিয়েশনটাকে এখানে দেখায়, রাইট? কিন্তু নেট ভ্যালুর মধ্যে আমরা এখানে মাইনাস করে দেখাই, শুধু এটাই পার্থক্য। এটা পার্থক্য, বাকি সব আগের মতো। প্রথমে আপনি ভ্যালু এডেড সেলস এর মাধ্যমে এবং ইনকাম যেগুলো হয় এগুলোর মাধ্যমে আমাদের একটা বিজনেস প্রতিষ্ঠান ভ্যালু এড করে। ভ্যালু এড জিনিসটা কি বলেছিলাম মনে আছে আপনাদের? একটা প্রোডাক্ট যদি আপনি প্রডিউস করেন, প্রডিউস করার পর ধরেন কস্টিং হলো কত টাকা? 10 টাকা। এই 10 টাকার প্রোডাক্টটাকে আপনি বিক্রি করতেছেন, সেল করতেছেন 15 টাকা। তার মানে এই যে বাড়তি 5 টাকা আপনি যে মূল্য বাড়িয়ে নিয়েছেন, এই মূল্য 12 টাকা তো বাড়তি ভ্যালু এড করছেন, এটাকে বলে ভ্যালু এড। তার মানে জিনিসটাকে আমরা ইনডিরেক্টলি বলি প্রফিট আর কি। সেলস এবং পারচেসের মাঝখানে যে একটা গ্যাপ থাকে সেটাকে আমরা কি বলি? প্রফিট বলি না? আমরা উৎপাদনের ভাষায় বা ম্যানুফ্যাকচারিং বেসড একটা কনসেপ্ট আছে, এখানে আমরা বলি আমি যে প্রোডাক্টটা এখন ইউজ করতেছি এটা আমার কি ভ্যালুটা ক্রিয়েট করে। এক্স্যাক্টলি এটাই। 5 টাকার ভ্যালু এড করছে আমার 10 টাকার জিনিসটা। আমার উৎপাদন খরচ পড়ছে 10 টাকা, আমার জন্য এডিশনালি 5 টাকার ভ্যালু এড করতেছে। তাহলে ভ্যালু এড কেমন করে? সেলস এর মাধ্যমে অথবা আদার্স ইনকামের মাধ্যমে। আপনি সেলস এন্ড আদার ইনকামকে প্লাস করেন, বট ইন গুডস এন্ড সার্ভিসকে মাইনাস করে। আর আমি আপনাকে বলেছিলাম বট এন্ড গুডস এন্ড সার্ভিস আমি দুই ধরনের হিসাব মনে রাখার জন্য বলেছিলাম। একটা হচ্ছে কি প্রোডাকশন এবং পার্চেসের সাথে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ইনভলভ এক্সপেন্স গুলা, কিন্তু আমি আপনাকে এভাবে মনে রাখতে বলবো না। আমি আপনাকে মনে রাখতে বলবো এইভাবে, এই চারটা জিনিস ছাড়া। লাইক এমপ্লয়িজ যে স্যালারিজ, মানে আমরা কর্মচারীকে যে স্যালারিজ দিই, ওয়েজেস দিই, যে গ্র্যাচুইটি দিই, এছাড়া যে বোনাস দিই, মানে স্যালারির বেতন সংক্রান্ত যা খরচ কর্মচারীর, এগুলা বসাবেন। গভর্নমেন্টকে আপনার ট্যাক্স দিই, লোকাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এটাকে অ্যাড করবেন। যাদের থেকে আমি লোন নিই, যারা আমাকে লোন প্রোভাইড করে বা ক্যাপিটাল যারা দেয় এমনি এমনি দিবেন, এক কথায় আমাদের লোন হিসেবে নিচ্ছি, ওদেরকে আমার কি দিতে হয় স্যার? ইন্টারেস্ট দিতে হয়। ওদেরকে আমার ডিভিডেন্ড দিতে হয়, লভ্যাংশ দিতে হয়। দুইভাবে হতে পারে, আপনি যদি ইন্টারেস্ট রেটটা যদি ফিক্সড করেন তাহলে ওকে প্রতি মাসে মাসে বা বছরে ইন্টারেস্ট দিতে হবে। আর যদি মনে করেন না আমি তোমাকে লভ্যাংশ দিব আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, না হয় ও আপনাকে লোন কেন দিবে? একটা বিজনেস প্রতিষ্ঠান, আমার একটা বিজনেস প্রতিষ্ঠান একটা কাগজের বা চুক্তির বিনিময়ে কোন একজন ব্যক্তি আমাকে শুধু শুধু কেন বা কি দিবে? লোন দিবে। একটা স্বার্থ থাকতে হবে। স্বার্থটা কোন জায়গায়? ইন্টারেস্ট। টাকা আমার হয়তো বা সুদ দিতে হবে, অথবা টাকা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ দিতে হবে, এটা দিবেন। রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস, যেহেতু আমি এনবিএম করতেছি, নেট ভ্যালু ডেপ্রিসিয়েশন আসবে না, রিটেন্ড আর্নিংস আসবে প্লাস রিজার্ভ আসবে। ক্লিয়ার? বাকিটা তাহলে আমরা সরাসরি ম্যাথে শুরু করব। যদি এটা হয়, আমি ম্যাথটাকে আবার আগের মতো সুবিধা করার জন্য আমি দুইভাবে করছি। আমার লেফটটা হচ্ছে কোয়েশ্চেন, রাইটটা হচ্ছে কি স্যার? অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এখন আমরা সরাসরি প্রথমে জেনারেশন অফ ভ্যালু রেট একটু দেখে নিই। আমি যদি আমার ম্যাথটা হিসাব করে আমার প্রথমে দেখতে হবে আমার বিজনেস প্রতিষ্ঠান কেমনে ইনকাম জেনারেট করে। এখানে সেলস ছাড়া আমার আর কোনো ইনকাম সোর্স নেই, লাইক ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অথবা আদার্স ইনকাম, ডিভিডেন্ড রিসিপ্ট, কোনো কিছু আমার এখানে নেই। যদি না থাকে সরাসরি সেলস যেটা থেকে আপনি এটাকে বসান। তাহলে সেলস এর পর যেটা করি আমরা বট ইন গুডস এন্ড সার্ভিসেস। আর আমি আপনাকে বট ইন গুডস এন্ড সার্ভিস মনে রাখার জন্য বলেছিলাম এই যে একটা আমরা ভ্যালু এডেড চারটা হিসাব আছে না, এমপ্লয়ি এজ এ স্যালারিজ, তারপর কি করি আমরা গভর্নমেন্ট অ্যাজ এ ট্যাক্স, তারপর লোন প্রোভাইডারকে আমরা ইন্টারেস্ট দিয়ে থেকে রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস। এই চারটা ছাড়া বাকি যা থাকবে সব এখানে আসবে। আসেন আপনি আমরা এখান থেকে বসাই। স্যার র মেটেরিয়াল ইউজড, র মেটেরিয়াল ইউজড আমি যদি আপনাকে দেখাই, এটা এখানে চারটার মধ্যে একটা তো যায় না। এখানে কর্মচারী খরচ সংক্রান্ত, গভর্নমেন্টকে ট্যাক্স সংক্রান্ত, এটা যাদেরকে লোন দেয় ওদেরকে আমরা ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড পেড করি, এখানে দুইটা জিনিস থাকবে। কারণ নেট ভ্যালু মেথডের মধ্যে এখানে কখনো ডেপ্রিসিয়েশনটা আসবে না। ডেপ্রিসিয়েশন আমরা গ্রস ভ্যালু থেকে মাইনাস করব। সো এখানে একটাও মিলতেছে না। যেহেতু মিলে নাই, র মেটেরিয়াল ইউজটাকে আমরা কোথায় বসিয়ে দিলাম? এখানে বসিয়ে দিলাম। এবার আসেন স্যালারিস এন্ড ওয়েজেস। স্যার স্যালারিস এন্ড ওয়েজেস এখানে আসবে না, কারণ এটা অলরেডি কোথায় যাবে? ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড যাবে। ফাইন। সার্ভিস চার্জ, স্যার সার্ভিস চার্জ এই চারটা হিসাবের মধ্যে একটা তো বসে না, সার্ভিস চার্জ আসবে। ইন্টারেস্ট অন লোন এন্ড ক্যাপিটাল এটা আসবে না, এটা যাবে
কোথায়? এই যে আমরা ক্যাপিটাল যারা আমাদেরকে প্রোভাইড করে বা লোন দেয় ওদেরকে আমাকে দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়, ডিভিডেন্ড দিতে হয়, এটা এখানে চলে আসবে। এরপর যদি আমি বলি, এরপর যদি আমি আপনাকে বলি তাহলে একটু খেয়াল করেন, সাপ্লাইস এক্সপেন্স। সাপ্লাইস এক্সপেন্স আমার এই 4 ধরনের হিসেবের মধ্যে একটাও যাবে না, এটাকে আপনি বসাই দেন। তাহলে এগুলো সবগুলো যোগ করার পর যে অ্যামাউন্টটা হবে এটাকে আমি কি করবো স্যার দেখেন তো একটু। আমি নেট সেলস থেকে এটাকে মাইনাস করব বা রেভিনিউ থেকে মাইনাস করার পর কত টাকা হয়? 6,04,000 টাকা। এটাকে আমি বলি গ্রস ভ্যালু অ্যাডেড। যেহেতু আমরা একটু আগে শিখে নিয়েছি গ্রস ভ্যালু মেথড নেট ভ্যালু মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত ডেপ্রিসিয়েশন। আমরা নেট ভ্যালু মেথডের মধ্যে ডেপ্রিসিয়েশনটা গ্রস ভ্যালু থেকে মাইনাস করে দেখাই, অপরদিকে নেট ভ্যালুর মধ্যে মাইনাস করে দেখায়, কিন্তু গ্রস ভ্যালুর মধ্যে আমরা রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস এই যে একটা 4 নাম্বার পয়েন্ট আছে ওখানে গিয়ে দেখায়, তাই না? তাহলে দেখুন এখানে ডেপ্রিসিয়েশন যেটা আছে আপনি ডেপ্রিসিয়েশনটাকে হিসাব করে নেন, এটাকে যদি মাইনাস করেন কত টাকা থাকে? 5,79,000। এটা মানে অর্থাৎ আমার সর্বসাকল্য যে একটা ভ্যালু এডেড আছে এটা কত পার্সেন্ট ধরতে হবে? আমার সবসময় 100% বা সম্পূর্ণ অংশ। এটা যদি হয়ে যায় এরপরে আমরা কি করব? ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড। ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড এর মধ্যে শুধু 4টা জিনিস ইনক্লুড করতে হবে। এবার আপনি কোশ্চেনটা খেয়াল করুন। স্যালারিস এন্ড ওয়েজেস, আমি এটাকে একটু আলাদা কালার ইউজ করে যাতে আপনি বুঝতে পারেন। স্যালারিস এন্ড ওয়েজেস কত টাকা? 1,20,300 টাকা। আপনি 1,20,300 টাকা এখানে বসাবেন। দ্বিতীয় নম্বর থাকবে একটু গভর্নমেন্ট এজ এ ট্যাক্স। স্যার গভর্নমেন্টকে আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন কত টাকা দেখেন তো? 1,62,000 টাকা। 1,62,000 টাকা আপনি বসাবেন। এরপর টু প্রোভাইডার অফ দ্য ক্যাপিটাল, যে আমাকে লোন দিবে তাকে আমি ইন্টারেস্ট দিব, ডিভিডেন্ড দিব। তাহলে এবার এখানে খেয়াল করেন ইন্টারেস্ট অন লোন ক্যাপিটাল, এই কালারগুলো খেয়াল করেন। আপনি এখানে প্রথমে বসাবেন, ডিভিডেন্ড আছে এই ম্যাথের মধ্যে দেখেন আপনি যে ডিভিডেন্ড পেড করতেছেন লোনের এগেইনস্টে এর দুইটা প্লাস করার পর যেটা থাকবে সেটা এখানে আসবে। পার্সেন্টেজ গুলো আমি সব সময় আগের মেথড লেটে করাচ্ছি বা লাস্টে করে এখন লাস্টে করাবো। এখন যদি এই তিনটা হয়ে যায় আমার বাকি আছে কি? রিইনভেস্টমেন্ট ইন দা বিজনেস। আমরা জানি রিইনভেস্টমেন্ট ইন দা বিজনেস এর মধ্যে তিনটা জিনিস বসে। কয়টা জিনিস? ডেপ্রিসিয়েশন, রিটার্ন আর্নিংস, রিজার্ভ। যেহেতু ডেপ্রিসিয়েশন আমি হিসাব করে ফেলছি নেট ভ্যালুর মধ্যে ডেপ্রিসিয়েশন আসবে না, বাকি থাকবে কি? রিটার্ন আর্নিংস, আর একটা থাকবে কি আপনার রিজার্ভ। আমার এখানে মনে হয় আমার ম্যাথের মধ্যে রিজার্ভ নেই, যদি না থাকে আমি যেটা করব রিটার্ন আর্নিংসটাকে দিয়ে দিব। তাহলে যেটা হবে সবগুলো যোগ করার পর যদি দেখেন 5,79,000, 5,79,000 আমার ম্যাথটা কি আছে স্যার? ঠিক আছে। যদি এতটুকু হয় এখন আমরা যে কাজটি করব পার্সেন্টেজটা, রাইট? একটু আমরা পার্সেন্টেজটা কি করি? আমরা হিসাব করি। এখন পার্সেন্টেজ হিসাব করার নিয়ম ঠিক আগের মতো। আমার কত ভ্যালু অ্যাড হলো স্যার? 5,79,000। আমার যত লক্ষ টাকার ভ্যালু অ্যাড হয়েছে সবসময় এটা নিচে থাকবে। 5,79,000কে আপনি নিচে রাখবেন, উপরে কি রাখবেন? 1,20,300 ইন্টু 100, রাইট? আগের মতো এখন ঠিক 1,62,000কে 5,79,000 দিয়ে ভাগ করলে এটা আসবে, আর 1,33,750কে 5,79,000 ভাগ করলে 23.10 আসবে, আর 1,62,950কে আপনি যদি 5,79,000 দিয়ে ভাগ করেন সেম ফিগারটা আসবে। এখন ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় জানেন? অনেক সময় এখানে লাস্টে গিয়ে দেখবেন একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমি বারবার আপনাদেরকে বলি। না তো আপনাদের টেনশন হলো শেষ নেই, স্যার মিলে না এদিক ওদিক। স্যার মিলাতে জানলে হয়ে গেছে তো। আপনাকে জিনিসটা দেখেন, যেমন ধরেন আমার এখানে তো অবিকল চলে আসে, অনেক সময় দেখবেন এটা আপনার অবিকল আসবে না, যাতে আপনি যোগ বিয়োগ করে যাই আসুক না এটা 100% হতে হবে। যদি আমি আবার রিপিট করছি, ধরেন আপনি এগুলো তো কি করছি আমি, আচ্ছা আমি একটা দেখাই। 1,20,300 ভাগ কত? 5,79,000। 5,79,000 কত আসে? ইন্টু 100, তাহলে 20.7772। আমি নিব ডেসিমিলের পরে 2 ডিজিট, এর জন্য 7, যেহেতু এটা 5 এর উপরে আছে, দুটা ডিজিটের পর যেটা 5 এর উপরে আছে আপনি এটাকে 8 করে দেন। এই যে আমি কিছু বাড়িয়ে বাড়িয়ে লিখতেছি না স্যার, এই কারণে লাস্ট এটা এখানে শর্টেজ হতে পারে, যদি এটাতে নেই। যদি শর্টেজ থাকে আপনি যে কাজটি করবেন এই যে ডেসিমিলের পর যেটা আছে 1 বা 2 বাড়িয়ে বা কমিয়ে হলে আপনি এটা বরাবর 100 করতে হবে। এটা 100 এক্সিড করতে পারবে না, 100 কম হতে পারবে না। যদি এটা হয়ে যায় সেম প্রসিডিওরে, এটা আমি আগেও ডিটেইলস দেখিয়েছি, আগের ক্লাসগুলো দেখলে আপনি বুঝবেন। এখন ব্যাপারটা হচ্ছে আমার তো পাই চার্ট করতে হবে স্যার। আমি পাই চার্ট কেমনে করব? পাই চার্ট করার জন্য আমার এই ফিগারগুলোকে আমার এই যে পার্সেন্টেজ গুলো দেখছেন এগুলোকে আমার 360 ডিগ্রিতে কনভার্সন করতে হবে। দেখেন ডিস্ট্রিবিউশন অফ ভ্যালু এডেড এমপ্লয়ি অ্যাজ এ স্যালারিজ এন্ড ওয়েজেস কত করে দেখেন তো, যেমন রিইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস কত আছে? 28.14। তারপর প্রোভাইডেড লোন ক্যাপিটাল 23.10, এখানে 27.98, 20.78 বরাবর করে দেন। এখন করে দেওয়ার পর আপনি এখানে কমপ্লিট করেন, এটা কেমনে হবে দেখেন। 360
ইন্টু 20.78% ইন্টু 100, না সরি 100 হবে না, সরাসরি আপনি পার্সেন্টেজটা দেন, তাহলে কত আছে দেখেন 74.80। আমি এটাকে রাউন্ড ফিগার করে কি করে দিলাম 75। আমি আবার বলছি কাইন্ডলি এখানে কোনো দয়া করে ডেসিমেল ইউজ করবেন না, এখানে কোনো ডেসিমেল ইউজ করবেন না। হ্যাঁ, এখানে একটা জিনিস হতে পারে, অনেক সময় আপনি যখন ডেসিমেল যখন অ্যাভয়েড করতে চান, যেমন ধরেন আমার ফিগার আসছে কত বলছিলাম আমি, আমি ধরে নিলাম 74.80, কথার কথা আমি এটাকে রাউন্ড করে কি করছি 75 করে দিয়েছি না স্যার, 75 ডিগ্রি আমি করে দিয়েছি। এইরকম রাউন্ড করার কারণে এখানে এসে দেখবেন অনেক সময় একটু 19-20 হতে পারে, লাইক এখানে শর্ট থাকতে পারে, শর্ট থাকলে আপনাকে বরাবর একুরেট করে 360 ডিগ্রি করতে হবে। আপনি যেমন 3 আর 1 4 5 5 5 360 ডিগ্রি, 360 ডিগ্রি কমও হতে পারবে না, বেশি হতে পারবে না। তবে আবার বলছি আপনি এখানে কোনো ডেসিমেল নেবেন না, ডেসিমেল নিলে আপনি যে পাই চার্টটা করবেন এটা জীবনে মিলবে না ভাই। আপনার পাই চার্টের মধ্যে দেখেন, আমরা যখন পাই চার্ট করি তখন একটা আছে এরকমই, একটা পাই চার্ট সমান কত 360 ডিগ্রি। তো আপনার চাঁদা যখন আপনি চাঁদার মাধ্যমে করবেন, এখানে হবে 180 ডিগ্রি, এখানে হবে 180 ডিগ্রি। একটা চাঁদা হচ্ছে 90 ডিগ্রি করে, মাঝখানে ডিভিডেন্ড থাকে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে হবে, একটা 10 করে গ্যাপ থাকে, এখানে মাঝখানে কোনো পার্সেন্টেজ নেই, এটা একটু খুবই সূক্ষ্ম, তাহলে আপনি এটা ধরতে পারবেন না, এর জন্য আমরা এটা রাউন্ড করে নিব। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যখন এটা হয়ে যাবে একটাকে কি করবেন, আপনি দেখেন আপনি যে একটা বৃত্ত আঁকবেন, তাহলে নিশ্চয়ই মাঝখানে সেন্টার হবে, যেহেতু আপনি কম্পাস দিয়ে আঁকবেন তাই না, আপনি কম্পাস দিয়ে পুরোটা টানবেন না, বাট হাফ বরাবর যতটুকু আছে আপনি এটাকে কি করেন টেনে দিবেন। আপনি হাফ বরাবর যেটা আছে এটাকে আপনি কি করবেন স্যার, এটাকে আপনি পুরো অংশ টানবেন না, আপনি এটাকে অর্ধেক বরাবর টেনে নেন। এখন দেখেন আপনার চাঁদার যে ডিজাইন আছে এটা এইরকমই, এটা টোটাল 80 ডিগ্রি। অনেকের এখানে একটা মাঝখানে ডট থাকে, যারা চাঁদা ইউজ করেন ডট থাকলে আপনি ডট বরাবর চাঁদাটাকে এদিক থেকে লেফট থেকে বসাবেন, এই দাগটা সমান করে আপনি এখানে বসাবেন। বসানোর পর প্রথমটা কত ডিগ্রি আছে 75 ডিগ্রি। দেখেন আমি যদি মাঝামাঝি হিসাব করি এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমার এখানে আগে 9টা দাগ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখেন একটা গ্যাপ হচ্ছে 10 করে, 10 20 30 40 50 60 70। এখন এটা কত ডিগ্রি 75, 75 মিটার 70 এর মাঝামাঝি। আপনি যে কাজটি করবেন এই যে 75 ডিগ্রি এটাকে মিলাই দিন, তাহলে আমি একটা কত পেয়ে গেছি 75 ডিগ্রি আমি পেয়ে গেছি, বুঝার জন্য বলা এটা। এখন সাদাটাকে আপনি যে কোন বাকি 101 ডিগ্রি করবেন এটা সোজা বসাতে পারবেন না, এটা একটু বাঁকা হয়ে গেছে না, আপনার সেম সাদাটাকে আপনি এইভাবে করে বসেন, আবার এখানে মধ্যবিন্দুকে ডট ধরেন, ডট দেওয়ার পর আপনি এখান থেকে ঘুরে ঘুরে, যদি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 100 110 ডিগ্রি, তাহলে 100 একটু পাশাপাশি করে 1 ডিগ্রিটা হবে, কত ডিগ্রি হবে তখন 101 ডিগ্রি। এইভাবে দেখেন আমি 101 ডিগ্রি এখান থেকে ধরে নিই, এখান থেকে ধরলে হয় 90 ডিগ্রি, কিন্তু আমি কি করলাম আমি বোঝানোর সুবিধার্থে বলছি, ধরেন এখানে যদি 90 ডিগ্রি হয় এখানে আরো কি থাকবে 10 ডিগ্রি হলো 100, এখানে এবার 83 ডিগ্রি যেটা আছে এটা চাঁদাটাকে আপনি এখানে এভাবে করে বসান, এটা উল্টা দিক থেকে বসাতে, উল্টা দিক থেকে বসাও তখন আপনি এখানে জিনিসটা ইজি হয়ে যাবে আপনার সুবিধা মতো। আপনি তাহলে গ্যাপটা হিসাব করেন, একটা 10 20 30 40 50 60 70 80 90, তাহলে 80 দেখেন ছোট ছোট তিনটা দাগ দেখবেন, এটা কত ডিগ্রি 83 ডিগ্রি, তারপরে 101 ডিগ্রি, কথার কথা। অর্থাৎ যে অংশটুকু শেষ হবে এখান থেকে চাঁদা বসিয়ে বসিয়ে আসতে হবে, এটা হচ্ছে এটা করার মূলত মূল কারণ। এখন আমি যদি আপনাকে আমার গ্রাফটা দেখাই সেম জিনিস, এই যে প্রথমটা কি দেখেন তো, এখানে এমপ্লয়িজের স্যালারিজ এন্ড ওয়েজেস, এমপ্লয়িজ এন্ড স্যালারিজ ওয়েজেস কত পার্সেন্ট, এমপ্লয়িজ এন্ড স্যালারিজ এন্ড ওয়েজেস হচ্ছে 75%। এই যে আপনি গ্যাপটা দেখতে পাচ্ছেন, আমার তো প্রথমে স্যার এটা বের করতে হবে, এই গ্যাপটা বের করার জন্য আমরা এটাকে 360 ডিগ্রিতে কি করতে হয়েছিল কনভার্ট করতে হয়েছিল, বাকি পার্সেন্টেজ গুলো এজ ইউজুয়াল আপনি বসায় দিবেন। এরপর এখান থেকে শুরু করে চাঁদাটাকে যদি আমি এখানে বসাই, এখান থেকে কত পার্সেন্ট দেখুন তো, একদম ইউলো যেটা আছে এটা কি আমার এখানে, এটা হচ্ছে গভর্নমেন্ট এজ এ ট্যাক্স। আমার এখানে যদিও এটা আমি রাইট দিকে যাচ্ছি, কিন্তু দয়া করে আপনি সবসময় লেফট থেকে আসবেন, কারণ আপনার চাঁদার মধ্যে লেফট থেকে আসে তাই না, লেফট থেকে আসেন, এটা আপনার জন্য খুবই ইজি হবে, কত ভুলও হবে না। এভাবে যদি আপনি করেন, এই যে গ্যাপ যেটা দেখতে পাচ্ছেন এটা 101 ডিগ্রি, এভাবে যদি আপনি মিলে মিলে যান ইনশাল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না। আশা করি স্যার এই ম্যাথটাতেও তেমন ভুল করার সম্ভাবনা নেই, শুধু ভুল করার সম্ভাবনা হচ্ছে একটা জায়গায় চাঁদার ক্ষেত্রে, আপনি যখন চাঁদাটা বসাবেন এই ডটের মধ্যে বসাবেন, ল্যাবটাকে করে করবেন। হ্যাঁ, আপনি যদি অ্যান্টি ক্লক সিস্টেম ইউজ করেন, যেমন ঘড়ি যেরকম ল্যাব থেকে যাই এভাবে আপনি উল্টো দিকে করতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনার একটু হিসাবটা জটিল হতে পারে, অনেকে ভুল করতে পারেন, যেহেতু আপনি ছোটকাল থেকে ল্যাব থেকে করে আসেন। এভাবে করলে আশা করি স্যার এমএথি ছেলে কারো কোনো কি থাকবে না, সমস্যায় থাকবে না। সো সবাই ভালো থাকবেন।
ইনশাল্লাহ। তবে আগামী ক্লাসে যে একটা ম্যাথ করাবো এটা স্যার একটু ক্রিটিক্যাল। এই ম্যাথটা যদি পারেন, এটা এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ হবে। এটা যদি বুঝেন, সব ম্যাথ শেষ। আশা করি ইনশাল্লাহ। টিল দেন সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।